আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রোজি আক্তার, প্রভাষক বাংলা, শহীদ সায়েদ হাজারী কলেজ, সাতিহাটি, কারিহাটি, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করি। তো বাংলা সাহিত্যের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে রয়েছে উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, গীতিকবিতা, নানা ধরনের শাখা প্রশাখা। তো এখন আমরা পড়ব কবিতা। তো আমাদের যে পাঠ্য রয়েছে, অনেক কবিতা, অনেক লেখকের, অনেক কবির কবিতা পাঠ্য বইয়ে রয়েছে। আমরা কবিতা পড়ি নানা জনের, নানা লেখকের, নানা কবির, অনেক ভাষায় আমরা কবিতা পড়ে থাকি। কিন্তু আমাদের তার আগে জেনে নেওয়া উচিত যে আসলে কবিতা কি, কবিতাটা আসলে কি, কাকে বলে, সেটা আমরা হয়তো অনেকেই জানি না। অনেকে আমরা কবিতা লেখারও চেষ্টা করি, কিন্তু কবিতা লেখার যে লয়, তাল, ছন্দ, উপমা রয়েছে, অলংকার রয়েছে, সেগুলো আগে জানা অতীব জরুরি। আমরা যদি এই বিষয়গুলো না জানি, তাহলে আমরা নতুন লেখক যারা আছি, নতুন কবি যারা আছি, যারা লিখতে চায়, তাদের জন্য লেখা খুবই কষ্টকর হয়ে যাবে। তো এখন আমরা জেনে নিচ্ছি কবিতা কাকে বলে। হ্যাঁ, তাহলে তোমরা লিখতে পারো যে অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাসকেই কবিতা বলে। আমি আবার বলছি, অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাসকেই কবিতা বলে। ক্লিয়ার সবার যে কবিতা কাকে বলে? এই কবিতা আবার দুই প্রকার, যেমন মন্ময় কবিতা এবং তন্ময় কবিতা। তার আগে কবিতা সম্পর্কে ইংলিশ লেখক বলেছেন, কোলরিজ বলেছেন যে বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার। এটি বলেছেন ইংরেজি কবি কোলরিজ, যে বেস্ট ওয়ার্ড ইন দ্য বেস্ট অর্ডার, এটা হচ্ছে কবিতা। আরেকজন ইংরেজি কবি রয়েছেন, তিনি লিখেছেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। দেখো, আমি আবার বলছি, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তাহলে এটা যদি হয় কবিতা, তাহলে এখন আমরা কবিতার যে শ্রেণীবিন্যাস রয়েছে, কবিতার প্রধানত দুই প্রকার। একটি হলো মন্ময় কবিতা বা গীতি কবিতা। যে কবিতা মানুষের মনের কথা বলে, হৃদয়ের কথা বলে, সেটি হলো মন্ময় কবিতা বা গীতি কবিতা। আরেকটি হলো তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা। এটি হচ্ছে যে কবিতাটি বস্তু নির্ভর, কোনো বিষয়ভিত্তিক, কোনো বিষয়ের উপর নির্ভর করে যে কবিতা লেখা হয়, সেটা হলো তন্ময় কবিতা বা বস্তুনিষ্ঠ কবিতা। এখন মন্ময় বা গীতি কবিতাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তোমরা সেগুলো একটু খেয়াল করো। দেখো, মন্ময় বা গীতি কবিতা, এটাকে আবার ভাগ করা হয়েছে ভক্তিমূলক কবিতা, চিন্তামূলক কবিতা, এর মধ্যে রয়েছে স্বদেশ প্রীতিমূলক, প্রেমমূলক, শোকগীত, প্রকৃতি বিষয়ক, সনেট, লঘু বৈঠকী কবিতা। তো তাহলে এই যে সব কবিতার প্রকারভেদ, সেই প্রকারভেদগুলো আমাদের আগে জানতে হবে যে সেই বিষয়গুলো কি।
এখন তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে গাথা, মহাকাব্য, নীতি কবিতা, রূপক কবিতা, ব্যঙ্গ কবিতা, লিপি কবিতা। এই যে কবিতার বিষয় একজন, তাহলে কবি কি? কবিতা যখন আমরা জানলাম যে অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাসকেই কবিতা বলে, তাহলে কবি কে? এটাও আমাদের জানা দরকার। হ্যাঁ, অবশ্যই জানা দরকার। যিনি কবিতা লিখেন তিনি কবি। একজন কবি যখন তার সাহিত্য রচনা করেন তখন তার হৃদয় দিয়ে, তার মন দিয়ে, তার আবেগ দিয়ে, তার মনের মাধুরী মিশিয়ে সে একটি কবিতা রচনা করেন। আমরা যখন কবিতা পড়ি, নাটক পড়ি, উপন্যাস পড়ি, গল্প পড়ি, তখন কিন্তু এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম, এক একটা সাহিত্যের অনেক রকম। কবিতা হলো নিরাভরণ, অর্থাৎ যার কোনো আবরণ নেই। যেমন কোনো রমণী, দেখো যে কবিতা নিরাভরণ নয়, অর্থাৎ কবিতা আবরণ দিয়ে ঢাকা। নারী যেমন আকার ইঙ্গিতে, সাজসজ্জায়, বিলাসে, প্রসাধনে আপনাকে মনোরম করিয়া তোলে, কবিতা তেমনি শব্দে, সঙ্গীতে, উপমায়, চিত্রে ও অনুভূতির নিবিড়তায় নিজেকে প্রকাশিত করে। তাহলে কি বোঝা যাচ্ছে যে একজন নারী যখন তার ইশারা, ইঙ্গিত, প্রসাধন, বিলাস, অলংকার যেগুলো পড়ে, সাজসজ্জা দিয়ে সে নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলে, তেমনি কবিতাও সেরকম। কবিতা কি? তার ছন্দে, উপমায়, শব্দে, বিষয়ে এবং অনুভূতিতে সব কিছু মিলিয়ে সৃষ্টি হয় এক একটি কবিতা। কবিতা সবাই লিখতে পারে না, এবং তোমরা হয়তো জানো যে কবিতা থেকে গানের সৃষ্টি। সব গানই কবিতা, কিন্তু সব কবিতায় গান নয়। কবিতার আবার 3টি ছন্দ রয়েছে, যেগুলো তোমাদের জেনে নেওয়া ভালো। ছন্দ আবার 3 প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। তোমাদের পাঠ্য বইয়ে যে কবিতাগুলো রয়েছে, সেই কবিতাগুলো তোমরা যখন পড়বে, সেই কবিতাতে লেখা থাকে, দেখো অনেক সময় তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হয় এভাবে যে এই কবিতাটি কোন ছন্দে রচিত। একটা কবিতার নাম থাকে, সেই কবিতাটি কোন ছন্দে রচিত সেটা তোমাদের বলতে হয়। এখন যদি আমরা ছন্দ কি, ছন্দের সেই প্রকারভেদ না জানি, যে স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, এগুলো না জানি, তাহলে কিন্তু হবে না। আর এটা কিন্তু একজন কবির পক্ষে জানা অনেক ভালো বা অনেক জরুরি। তা না হলে তার পক্ষে কবিতা রচনা করা সম্ভব নয়। আরেকটা বিষয় আছে যে কবিতার মধ্যে কি থাকবে, দেখো ছন্দ থাকবে, উপমা থাকবে। অনেক সময় রূপক অর্থে হয়, অনেক সময় একটাকে বুঝিয়ে আরেকটাকে বোঝানো হয়, এটাকে বলা হয় রূপক। তেমনি কবিতার মধ্যেও থেকে যায়। একজন কবি আসলে জানেন, তিনি যখন একটি কবিতা রচনা করেন তখন তিনি যে ভাবাবেগ নিয়ে, তিনি যে চিন্তাধারা নিয়ে, তিনি যে কল্পনা দিয়ে তার মনের মাধুরী মিশিয়ে একটি কবিতার সৃষ্টি করেন, সেটা হয়তো বিভিন্ন সমালোচক বিভিন্নভাবে সেই কবিতারই নানাভাবে ব্যাখ্যা করেন, যা কিন্তু আমরা সাধারণ দৃষ্টিতে
প্রকৃতপক্ষে একটি কবিতার গভীরতর অর্থ কি সহজেই তা বুঝতে পারি না। কারণ কবিতার ভাষাগুলো হয় অনেক কঠিন, হয় অনেক সময় আবার সহজও হয়। কবিতার ভাবাবেগ সেটা কবির উপর নির্ভর করে। তবে কবিতার একটি বিষয় রয়েছেন, সেটি হলো অলংকার। অলংকার যদি না থাকে কবিতার মধ্যে, তাহলে সেই কবিতাও সার্থক কবিতা হবে না। বর্তমান সময়ে আধুনিক গদ্য কবিতা লেখা হচ্ছে, তবে প্রাচীন যুগে বা মধ্যযুগে যে সাহিত্য সৃষ্টি হতো সেগুলো সাধারণত কাব্যাকারে লিপিবদ্ধ হতো। তৎকালীন সময়ে বা তৎকালীন সমাজ ব্যবস্থায়, অর্থাৎ আমি যে বাংলা সাহিত্যের 3টি যুগ বিভাগ রয়েছে, সেই যুগে যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই 3টি যুগ রয়েছে। এই 3টি যুগের প্রাচীন যুগের মধ্যে যে প্রাচীন নিদর্শন ছিল আমাদের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদ, সেখানেও কিন্তু লেখা ছিল কাব্যাকারে। এবং মধ্যযুগে যে সমস্ত রোমান্টিক প্রণয়োপাখ্যান, যেগুলো মঙ্গল কাব্যর ধারা ছিল, সেগুলোও কিন্তু কবিতা আকারে লেখা হতো বা কাব্যাকারে লেখা হতো। তবে বর্তমান সময়ে আধুনিক লেখকগণ, আধুনিক কবিগণ গদ্য সাহিত্যেও কবিতা লিখছেন। আর একজন লেখক বা পাঠককে সবসময় এই বিষয়টি মনে রাখতে হবে, অর্থাৎ রচনার শিল্পগুণ যাতে অক্ষুণ্ণ থাকে। কারণ রচনার শিল্পগুণের বৈশিষ্ট্য হলো যে কোনো পাঠক যখন কোনো বিষয় পড়বে, সে যেন পড়িবা মাত্রই সেই বিষয়টাকে বুঝতে পারেন এবং সেই রচনার শিল্পগুণটা ঠিকঠাক থাকে। তা না হলে কিন্তু সেই লেখাটা কখনোই সার্থক হবে না। এখন আমি এমন কিছু কিছু শব্দ প্রয়োগ করলাম একটা সাহিত্যের মধ্যে, যে শব্দের প্রয়োগগুলো অনেকেই বুঝতে পারেন না। আমরা যখন পড়তে যাই, যারা পাঠক হই, তারা কিন্তু সবসময় ডিকশনারি নিয়ে পড়তে বসি না। সেই জন্যে যে শব্দটা সহজে পাঠকগণ বুঝতে পারবে, সেইভাবে যে কোনো ধরনের সাহিত্য রচনা করা আমার মনে হয় যুক্তিসঙ্গত বলেই মনে হবে। তো তোমরা প্রত্যেকেই বাড়িতে আছো এখন, যেহেতু এখন কলেজে আসতে হচ্ছে না, বাসায় বসে পড়াশোনা করছো, সেজন্য তোমরা বাড়িতে বসে বসে ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের আলোকে তোমাদের যে কবিতাগুলো পাঠ্য রয়েছে সেগুলো বারবার পড়তে থাকবে। প্রত্যেকটা কবিতার শুরুতে দেখবে কবি পরিচিতি রয়েছে এবং কবিতার শেষের অংশে, মানে কবিতা শেষ হওয়ার পরে দেখবে সেখানে পাঠ পরিচিতি রয়েছে। যে পাঠ পরিচিতির মধ্যে একটি কবিতার মূল ভাব লুকায়িত থাকে বা মূল ভাব সেখানে বলা হয়ে থাকে। যদি তোমরা কবিতার সে মূল ভাবটি বারবার পড়তে থাকো, তাহলে সেই কবিতাটার মূল বিষয় সম্পর্কে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে আমরা জেনে নিলাম কবিতা কি, কবিতা কত প্রকার, কি কবিতার মধ্যে কি বিষয় থাকতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নিলাম। আগামী ক্লাসে আমরা তোমাদেরকে পরবর্তী কোনো কবিতা নিয়ে পড়াবো। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত বাসায় পড়াশোনা করবে। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।